এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই না মনটা ভীষণ ভালো লাগছিল। কিছু সময় তো মনটা অনেক ভালো থাকে, আবার কোনোদিন মনটা ভীষণ খারাপ লাগে। তো আজকে ঘুম থেকে ওঠার পরেই মনটা কেন জানি খুব ভালো লাগছিল। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ারই করে ফেলি। তো আজকে ঘুম থেকে উঠেই তো কেন জানি প্রচুর চোখ ব্যথা হচ্ছিল। তো পরে দেখি যে অলরেডি আমার চোখে অঞ্জলি উঠে গেছে, সেটাই অনেক পেন হচ্ছিল। তো এই চোখ থেকে আমার প্রচণ্ড হেডেকও হচ্ছিল। তো কি আর করার, এটা আমার 2-3 দিন কষ্ট দিবে সেটা আমি বুঝতেই পারছিলাম। তো ঘুম থেকে উঠতে উঠতে কিন্তু আমার প্রায় 9:45 বেজে গেছে। তো উঠেই আমি আমি নিজেকে দেখছিলাম যে আমার শ্বশুরবাড়িতে আসলে কেন জানি আমি প্রচুর মোটা হয়ে যাই। আমার শাশুড়ি মার হাতের প্রতিটা রান্নাই কিন্তু খুবই মজা, আর সবাই যখন একসাথে বসে খাওয়া হয় তখন যে আমি কখন এই কথা বলতে বলতে খেয়ে ফেলি সেটা নিজেই বুঝতে পারি না। আর মেন কথা হচ্ছে কি, আমি আমার শ্বশুরবাড়িতে আসলে কখনোই ডায়েট করি না, কারণ প্রতিটা খাবারই দেখা যায় আমরা একসাথে খাই। তো একসাথে খেতে তো আমার কাছে খুবই ভালো লাগে, আর যে কোনো খাবার একসাথে খেলে আরও বেশি মজা লাগে। তো মনে হচ্ছিল আমার ওয়েটটা তো এভাবে বেড়ে যাচ্ছিল, কিভাবে আমি এটা কন্ট্রোল করতে পারি। তো এগুলো চিন্তা করতে করতে আমি একদম ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। আর এগুলো চিন্তা করতে করতেই কিন্তু সকালে আমার প্রায় 15-20 মিনিট অলরেডি চলে গেছে। তো ফ্রেশ হয়ে আবার রুমে চলে আসলাম। এসেই তো ময়শ্চারাইজার দিয়ে চুল ঠিক করে নিলাম। তারপর আমি এখন পানি খাবো। সকালে উঠে কিন্তু আমাদের প্রতিটা মানুষেরই পানি খাওয়া উচিত। আম্মুর বাসায় যখন থাকতাম তখন তো আম্মু প্রতিদিনই বকাবকি করতো, কারণ আমার একদমই পানি খাওয়া হতো না। কিন্তু আম্মুর থেকে যখন দূরে আসি তখন না আসলে আম্মুর প্রতিটা কথাই মনে পড়ে। তো চেষ্টা করি এখন ঘুম থেকে উঠি আগে পানিটা খাওয়ার জন্য। আমাকে যারা খুব কাছ থেকে চেনে তারা কিন্তু খুব ভালো করেই জানে গাছ আমি কতটা পছন্দ করি। আম্মুর বাসায় তো প্রতিটা কর্নারে একটা না একটা গাছ থাকবে, রুম থেকে শুরু করে বারান্দায় সব জায়গায় কিন্তু গাছ আছে। বিশেষ করে আমার ইনডোর প্লান্টস অনেক পছন্দ। যখন আমি আমার আম্মুর বাসা থেকে আমার শ্বশুরবাড়িতে চলে আসি তখন সেগুলোকে আম্মু যত্ন নেয়। আবার যখন আমার শ্বশুরবাড়ি থেকে আমি চলে যাই তখন আমার শাশুড়ি মা এই গাছগুলোর যত্ন নেয়। আর আমার শ্বশুরবাড়িতে আসলেও আমি চেষ্টা করি কোনো না কোনো গাছ লাগানোর। আর যখন আমার এই গাছগুলোর দিকে তাকাই তখন কেন জানি আমার মনটা খুবই ভালো হয়ে যায়, কারণ গাছগুলো একদম ছোট থেকে আস্তে আস্তে বড় হয় চোখের সামনে, আর এগুলোকে যত্ন নেওয়া, পানি দেওয়া, এগুলো করতেও তো আমার খুব ভালো লাগে। তো আমার শ্বশুরবাড়িতে আসার সময় আমি 2টা ক্যানভাস নিয়ে এসেছিলাম। অনেক বছর পরে আমি পেন্টিং করেছি, জানি না কেমন হয়েছে। আপনি কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন যে পেন্টিংটা কেমন হয়েছে। আমার রুমের সব কাজ শেষ করে কিচেনে এসে দেখলাম আমার শাশুড়ি মা আমাদের জন্য নাস্তা রেডি করছিল, রুটি বানাচ্ছিল। আর আমি তো মার দিকে তাকিয়ে থাকি যে কিভাবে যে এই 2টা হাত দিয়ে এত সুন্দর করে গোল গোল রুটি বানায়। আম্মুও যখন বানায় তখনও এত সুন্দর রুটি হয়, গোল হয়, কিন্তু আমি যখন বানাতে যাই তখন পুরো একদম মানচিত্র হয়ে যায়। মানচিত্র হোক আর যাই হোক, খাওয়াটা হচ্ছে বড় কথা। তো খেতে পারলেই হচ্ছে, পেট ভরতে পারলেই হচ্ছে। একসময় ইনশাল্লাহ আমিও আমার শাশুড়ি মা আর আম্মুর মতো এভাবে গোল গোল করে একদিন রুটি বানাবো ইনশাল্লাহ। আর আজকে নাস্তার সাথে কিন্তু আলু ভাজিও রেডি হচ্ছে। তো নাস্তা রেডি হতে হতে আমি চলে আসছি মার জন্য হলুদের বুস্টার রেডি করতে। এটা হচ্ছে সকালবেলা মাকে আমি একটু কুসুম গরম পানির সাথে 1 চামচ হলুদের বুস্টার দিই। আর এটার সাথে যদি কোকোনাট অর্গানিক যে অয়েলটা আছে সেটা যদি খাওয়া যায় মিক্সড করে তাহলে তার কোনো কথাই নেই। বাট মা শুধু একদম কুসুম গরম পানির সাথেই খায়, অন্য কিছু আর এটার সাথে দেই না। তো সকালে ঘুম থেকে উঠেই প্রথমে আমার এই কাজটা থাকে, কারণ সকালে মা এটা খেতে ভুলে যায়। মার জন্য হলুদের বুস্টার রেডি করতে করতেই তো কিচেনে এসে দেখলাম অলরেডি আমাদের নাস্তার জন্য আলু ভাজি রেডি হয়ে গেছে। তো মা আমাদেরকে এখানে রুটি ভেজে দিচ্ছিল যাতে করে আমরা সবাই নাস্তাটা করে ফেলতে পারি। এই তো আমাদের আলু ভাজি রেডি হয়ে গেছে। আর এই আলু ভাজি আর রুটি খেতে বসলে এখন আমার ভাইকে খুব মিস করি, কারণ আমার ভাইয়ের আলু ভাজি রুটি খুবই পছন্দের। ও যেহেতু এখন লন্ডনে আছে, ওইভাবে হয়তো নিজে করে আলু ভাজি রুটি খেতে পারে না। বাংলাদেশে যখন থাকতো তখন তো আম্মুর ওর জন্য প্রতিদিনে আলু ভাজি রুটি করতেই হতো। আর আমার ভাইয়ের মতো তো আমার শ্বশুর বাড়ির সবার আলু ভাজি রুটি খুবই পছন্দের। সকালে যদি এরকম গরম গরম রুটি আর আলু ভাজি হয় তাহলে তার কোনো কথাই নেই।
তো যাই হোক, সবাই একসাথে বসে সকালে নাস্তাটা করে ফেললাম। আর নাস্তা শেষ করেই তো আমি চলে আসছি কিচেনে। গতকাল সন্ধ্যার দিকে আমার শাশুড়ি মা হাসব্যান্ডের সাথে আমি একটু বাইরে বের হয়েছিলাম। তো এখানে যেই আমি এই কন্টেনার গুলো নিয়ে আসছি। ঢাকাতে তো আমি অনেক দেখেছি, বাট আম্মুর বাসার জন্য আমি নিইনি, কারণ আমাদের মানে আম্মুর বাসায় কেউই চা পছন্দ করে না। আব্বু তো বাহির থেকে খেয়ে নেয়, তার কারণে মনে হলো যে না, এগুলো নেওয়াটা ঠিক হবে না। বাট আমার শ্বশুর বাড়ির জন্য এগুলো একদম পারফেক্ট। আমি তো ভেবেছিলাম যে আমার হয়তোবা ঢাকাতে এগুলো আছে, ব্রাউনবাড়িতে আমি পাবো না। বাট ব্রাউনবাড়িতে এসে কিন্তু খুব ইজিলি আমি এটা পেয়ে গেছি। তার কারণে দেরি না করে নিয়ে আসছি, কারণ আমার শ্বশুরবাড়ির সবাই খুব চা পছন্দ করে। মানে মিনিমাম তো প্রতিদিন ২ বার চা হবেই। তো চা সবকিছু মিস হয়ে গেল, চা তাদের মিস হবে না। তো আমার কাছে তো কন্টেনার গুলো খুব ভালো লেগেছে। যারা চা পছন্দ করেন, কফি পছন্দ করেন তাদের জন্য তো এটা একদম পারফেক্ট একটা জিনিস। কারণ এগুলোর মধ্যে খুব সুন্দর করে লিখা আছে টি, সুগার, কফি। তো সবকিছুই না ঠিক আছে। আমার কাছে মনে হলো যে মিল্কের কন্টেনার কোথায়? তো আমি পুরো দোকান ঘুরে, ঘুরে দেখলাম যে কোথাও মিল্কের কন্টেনার পাচ্ছিলাম না। তো ওরা বলল যে মিল্কের কন্টেনার আসেনি। শুধুমাত্র এই ৩ টা কন্টেনারই এসেছে। সাথে যদি শুধু জাস্ট মিল্কের কন্টেনারটা আসতো তাহলে কিন্তু একদম পারফেক্ট হতো। তো কি আর করার, কফির কন্টেনারের মধ্যে আমি মিল্ক রেখে দিচ্ছি। যেহেতু আমার শ্বশুরবাড়িতে কেউই কফি খায় না, তো এটা প্রবলেম হবে না। সবাই বুঝতে পারবে যে এই কফির মধ্যেই হয়তো মিল্ক আছে। সকালের নাস্তা খাওয়ার পরেই আমার শ্বশুরবাড়ির সবার চা খাওয়াই লাগবে। চা ছাড়া তাদের কোনো মাথায় কাজ করে না। তো আমি আমার ওই কাজটা শেষ করে এখন আমি চা বানাবো। বিয়ের পর যখন আমি নতুন শ্বশুরবাড়িতে এসেছি, তখন কিন্তু আমি একদমই চা বানাতে পারতাম না। কারণ আমি কখনোই চা খেতাম না, আম্মুও চা খায় না। তো সেই হিসেবে যারা চা খায় না তারা কিন্তু চা পছন্দ করবে না বা চা বানাতে পারবে না, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে আসার পরে ১ দিন ২ দিন করতে, করতে না মোটামুটি এখন চা বানানো শিখে গেছি। জানি না কতটা ভালো পারি আর কতটুক পারি। যারা খায় তারা খুব ভালো বলতে পারবে। তো আগে খালামণি আমাকে বলত চা বানানো নাকি খুব ইজি। তো আমার কাছে মনে হতো যে এটা পরিমাণ কতটুক দিব, কিভাবে বানাবো এটা তো বুঝতে পারি না। কিন্তু এখন মনে হচ্ছে আসলেই তো চা বানানোটা তো এত টাফ কিছু না। খুব ইজিলি চা বানানো যায়। হয়তোবা একটু কম বেশি হলে সেটা হয়তোবা মজাটা একটু কম হয়। তো এতটুকুই আমার কাছে মনে হয়। তো বেশিরভাগ সময় আমি শ্বশুরবাড়িতে আসলে আমি চেষ্টা করি যে সকালে সন্ধ্যায় আমার শাশুড়ি মাকে একটু চা বানায় দেওয়ার জন্য। যখন আমার হাসব্যান্ড থাকে তখন ওই চা বানায়। আজকে কিন্তু ক্যামেরার পিছনে আমার হাসব্যান্ডই আছে। ও কিন্তু বলে দিচ্ছিল যে, "তুমি এতটুক দাও, এতটুক দাও।" কারণ ও অনেক ভালো চা বানায়। আসলে সবাই বলে, আমি জানি না এটা, কারণ আমি কখনোই চা ওর হাতে খাইনি। যেহেতু আমি চা একদমই পছন্দ করি না, সেহেতু কিন্তু আমি কখনই এই চা খাওয়ার প্রতি একদমই ইন্টারেস্ট ফিল করিনি। আমাদের বাসায় যে কেউই আসে না কেন সবাই তো বলে ওর হাতে চা নাকি খুব ভালো হয়, খুব মজার হয়। তুমি একবার খেয়েই দেখো, একদম পাগল হয়ে যাবে। কিন্তু আমার শাশুড়ি মা এটা একদমই সাপোর্ট করে না। সবসময় মা বারণ করে যে, "তুমি কখনই চা খাওয়া শিখবে না।" কারণ কম বেশ কিন্তু আমরা সবাই জানি চা খাওয়াটা কিন্তু একদমই ভালো না। কিন্তু যাদের অভ্যাস হয়ে যায় তারা আসলে এটা ছাড়তে পারে না। তো যাই হোক, তারপর আমার হাসব্যান্ড চলে আসছে চায়ের ফিনিশিং দেওয়ার জন্য। কারণ ওর সামনে আমি আসলে চা একদমই ভালো করে বানাতে পারছিলাম না। কারণ মনে হচ্ছিল চাটা ভালো হবে না। তাই ভাবলাম যে তুমি লাস্ট ফিনিশিংটা তুমিই দাও। কারণ সকালবেলা যদি সে ভালোমতো চাটা না খেতে পারে তাহলে পুরো দিনটাই তার খারাপ যাবে। তো এটা চিন্তা করেই ভয়ে, ভয়ে লাস্ট ফিনিশিংটা দিতে তাকে দিয়ে দিয়েছি। আমি তো ভালো করেই জানি তার থেকে তো চা আমি একদমই ভালো করে বানাতে পারব না। তো ভাবলাম লাস্ট ফিনিশিংটা যদি সে দেয় তাহলে চাটা একটু ভালো হবে। এই তো চা তো রেডি হয়ে গেছে। ১ কাপ হচ্ছে শাশুড়ি মার জন্য, ১ কাপ হচ্ছে তার জন্য। চা বানিয়ে দিয়েই তো আমি চলে আসছি ড্রইং রুমে। কারণ এখানে আমি আরো কিছু ইনডোর প্ল্যান্টস রেখেছি। আর আমার কাছে তো মানি প্ল্যান্টস অনেক ভালো লাগে। তো এইখানে আমি কিছু পানির মধ্যেও মানি প্ল্যান্টস রেখেছি। যেহেতু এটা আমি গতকালে রেখেছি তাই এখনো পাতাগুলো ওইভাবে সুন্দর করে হয়নি। যখন আরো সময় যাবে তখন কিন্তু এই পাতাগুলো দেখতে আরো বেশি ভালো লাগবে। ইনডোর প্ল্যান্টস এর মধ্যে আমার কাছে সবচেয়ে বেস্ট লাগে হচ্ছে মানি প্ল্যান্টস। কারণ এটা বাহিরে ভিতরে সব জায়গায় না খুব ইজিলি হয় আর দেখতেও খুব সুন্দর লাগে। মাটির যেকোনো জিনিস আমার খুবই পছন্দ। তো আমার শাশুড়ি মা আমার জন্য এই ২ টা জিনিস এনেছে। তো গতবার যখন এসেছিলাম তখন কিন্তু চিন্তা করতে, করতে আবার আমি চলে গিয়েছিলাম। তো তখন আর আমি এগুলোতে কিছু করতে পারিনি। তো এবার এসে একটার মধ্যে আমি আর্টিফিশিয়াল ফুল রেখেছি আর এটার মধ্যে আমি মানি প্ল্যান্টস রেখেছি। তো মানি প্ল্যান্টস দেওয়ার পরে এই জিনিসটা এত সুন্দর লাগছে, একদম ন্যাচারাল লাগছে, তাই না? ড্রয়িং রুমের বারান্দাতে তো আমরা কেউই আসতে পারতাম না। কারণ এই বারান্দাতে একটা ছোট্ট টবের মধ্যে একটা পাখি বাসা বেঁধেছে। সেখানে ৩ টা ডিম দিয়েছে আর ডিমগুলো থেকে বাচ্চাও ফুটেছে। তো
এই বাচ্চাগুলো বড় হয়ে উড়াল দিয়েও চলে গেছে আজকে সকালে। গতকাল ২ টা গেছে আর আজকে সকালে কিন্তু ১ টা চলে গেছে। তো যেহেতু পাখিগুলো চলে গেছে তাই আজকে বারান্দাতে এসে সবগুলো গাছ দেখছিলাম। আর এই ছোট্ট টবটার মধ্যে কিন্তু পাখিটা বাসা বেঁধেছিল। তো এই বাসাটা আর আমরা ভাঙবো না। তো এটা আমি এভাবেই রেখে দিব, যদি আবার ওরা আসে খুব ইজিলি আবার এখানে বাচ্চা দিতে পারবে। তো যেহেতু এতদিন আমি একদমই গাছগুলো দেখতে পারিনি ঠিকমতো, কারণ বারান্দাতে আসলে ওরা ইচ্ছামতো চিল্লাচিল্লি করতো আর ভয় পেত, তার কারণে আমরা কেউই বারান্দাতে আসতাম না। তো ওরা যেহেতু আজকে সবাই চলে গেছে তার কারণে আমি আজকে বারান্দাতে এসে গাছগুলো দেখছিলাম। আর এই বারান্দাতে না প্রচুর রৌদ্র আসে। রৌদ্র আসার কারণে টবগুলো একদম নষ্ট হয়ে গেছিল। তো আমি কয়েকটা টব কিনে নিয়ে আসছি যাতে করে আবার আমি এগুলো সুন্দর করে সার-টার দিয়ে আবার লাগিয়ে দিতে পারি। যতবারই আসি আমি সুন্দর করে গাছ লাগিয়ে দিয়ে যাই, আবার দেখা যায় এগুলো মারা যায়। তো যেই টবগুলো খালি থাকে সেগুলোর মধ্যে মা আবার পুঁইশাকের চারা লাগিয়ে দেয় বা বীজ বুনে দেয়। তো সেগুলো থেকে সুন্দর করে এত বড়, বড় পুঁইশাক হয়ে যায়, দেখতে ভালোই লাগে। আর এটা একটা ঔষধি পাতা, মা এই পাতাটা খায় তার কারণে এটা লাগিয়েছে। বারান্দার টুকিটাকি কাজ শেষ করে আমি এখন চলে আসছি রুমে। আর আজকে কিন্তু আমরা একটু কাজ করব, যেহেতু আজকে আমাদের দাওয়াত আছে। আর দাওয়াত থাকলে তো রান্নার কোনো একদমই ঝামেলা থাকে না। যেহেতু এই রান্নার ঝামেলা নেই তার কারণে কিন্তু আজকে আমরা একটু সময় পেয়েছি। তো তাই ভাবলাম মাকে যে আজকে চলেন আমরা এই যেই কাঁচের জিনিসগুলো আছে সেগুলো সব ক্লিন করে ফেলি। তো এগুলো আসলে কিছুদিন পর, পর না ক্লিন করলে না একদম ধুলোবালি দিয়ে ময়লা জমে যায়, তার কারণে দেখতেও ভালো লাগে না। তো কিছুদিন আগেও কিন্তু এটা ক্লিন করা হয়েছিল, আবারও কিন্তু একদম ময়লা দিয়ে ভরে গেছে। তো এখন আবারও মা আর আমি আজকে সবকিছু নামিয়ে একদম ক্লিন করে ফেলবো। আর কাঁচের জিনিস না আমার ভীষণ ভয় লাগে, তো আস্তে আস্তে করে আমি সব নামিয়ে দিচ্ছিলাম আর মা ক্লিন করে দিচ্ছিল। বাসায় থাকলে মানে আম্মুর বাসায় থাকলেও না আমি কেন জানি বসে থাকতে পারি না। রান্না বান্নার কাজ তো আমার একদমই ভালো না লাগে না, মানে রান্না করতে আমার কাছে মনে হয় এটা সবচেয়ে কঠিন একটা কাজ। রান্না ছাড়া বাকি সব কাজই আমার কাছে খুব ইজি লাগে। রান্নার কাজে তো আমি আমার শাশুড়ি মাকে একদমই হেল্প করতে পারি না। কিন্তু বাকি যে কাজগুলো আছে সেগুলো কিন্তু মাকে আমি সবকিছুতেই হেল্প করি। যতটুকু পারি সবকিছুই করার চেষ্টা করি। আর কাজ শেষ করি তো ঝটপট করে একদম গোসল করি, রেডি হয়ে গেছি। কারণ আজকে আমার মামা শ্বশুর বাসায় দাওয়াত। তো মামার বাসায় আজকে আমরা সবাই যাব। তার কারণে ঝটপট করে সুন্দর করে রেডি হয়ে গেলাম। আর একদম সিম্পল ভাবে রেডি হয়েছি। কোনো মেকআপ করিনি। একদম শুধুমাত্র একটু লিপস্টিক দিয়েছি। কারণ এই গরমের মধ্যে কোনো মেকআপ করাই আমার পছন্দ না। প্রচন্ড গরম লাগছিল। তো আমরা তো বের হয়ে গেছি আর মামার বাসা কিন্তু আমাদের বাসা থেকে মাত্র ৫ মিনিটের দূরত্ব। বাবা যেহেতু কাছেই ছিল তার কারণে বাবাই কিন্তু আমাদেরকে মামার বাসায় নিয়ে যাচ্ছিল আমাকে আর মাকে। যেহেতু বাহিরে প্রচন্ড গরম আর রৌদ্র তার কারণে আর বাবা বলল যে চলো তোমাদেরকে আমি মামার বাসায় পৌঁছে দেই। তো আমরা তো চলে আসছি। আর এসেই তো আমরা খেতে বসে পড়েছি কারণ প্রচন্ড ক্ষুধা লেগেছে। আর মামি তো আজকে আমাদের জন্য অনেক কিছু করেছে, রোস্ট, তারপর মাছ, গরুর মাংস, তারপর ভর্তা, তারপর আরো অনেক কিছুই আছিল। কিন্তু সবকিছু রেখে তো আমার নজর পড়ে আছে এই ভর্তাটার উপর। আমি তাড়াতাড়ি করে প্রথমে রোস্ট পোলাও খাওয়া শেষ করে ভর্তা ভাত নিয়ে বসেছি। ভর্তাটা অনেক মজার হয়েছে। তো ভর্তা খাওয়া শেষ করে আমি নিয়েছি হলো গরুর মাংস। আর গরুর মাংসটাও কিন্তু খুব মজার ছিল। প্রতিটা আইটেমই খুব মজা হয়েছে। আমার কাছে খুব ভালো লেগেছে মামির প্রতিটা খাবার খেয়ে। তো এখানে সবাই আমরা একসাথে খাওয়া দাওয়া শেষ করে আমি এখন লাস্ট ফিনিশিংটা দিচ্ছি হলো ড্রিঙ্কস দিয়ে। আগে কিন্তু আমি এই ড্রিঙ্কস একদমই পছন্দ করতাম না, মানে মোট কথা আমি কোনো ড্রিঙ্কসই খেতাম না। কিন্তু এখন আমার হাজবেন্ডের সাথে থাকতে থাকতে আমার মানে এই সব খাওয়া শিখে গেছি, এই খারাপ জিনিসগুলো। তো আমি তো এখন চলে আসছি আরেকটা রুমে। আর এখানে কিন্তু সব বাচ্চারা বসে বসে কার্টুন দেখছিল। ওরা তো একটু আগে পুরো মাথাটা নষ্ট করে ফেলছিল, এত দুষ্টামি করছিল। কিন্তু এই কার্টুন মামি একটু আগে ওদেরকে টিভি দিয়ে গেছে, মানে টিভি ছেড়ে কার্টুন দিয়ে গেছে। তো ওরা সবাই একসাথে বসে কার্টুন দেখছিল, এই জন্য একটু ভালো লাগছিল। তো এইখানে আমি ওদের সাথে বসে বসে ড্রিঙ্কস খাচ্ছিলাম। আর যেহেতু পুরোটা আমি শেষ করতে পারছিলাম না তাই ভাবলাম আমি আমার হাজবেন্ডকে দিয়ে দিই। কিন্তু ও কি করলো, এক নিমিষে পুরোটা ড্রিঙ্কস খেয়ে ফেললো। আমি তো পুরো অবাক হয়ে গেলাম, মানে এতটা পছন্দ তার। তো যাই হোক আজকের দিনটা কিন্তু সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। তো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।